হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ডব্লিউবিপিএসসি মিসেলিনিয়াসের জন্য 15 মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হতে পারে, কিরকম ভাবে তোমরা লিখবে, এক্সামে কিভাবে লিখবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো। এবং এই টপিকগুলো কিন্তু অবশ্যই কিন্তু তৈরি করে যেতে হবে, ঠিক আছে? চলো দেরি করবো না, শুরু করছি। অলরেডি তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে এবং কাট অফ ভালো হাই গেছে। সামনেই 1-1.5 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে। তো হাতে একদম সময় নেই, হাতে 1 মাস সময় আছে, এই ধরে নিয়ে কিন্তু তোমাদের প্রিপারেশন করতে হবে। ফার্স্ট টপিক দেখো, অপারেশন সিন্দুর। প্রত্যেকে জানো এই বিষয়টা সম্বন্ধে এবং এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই টপিকটা তোমরা যদি লিখতে চাও তো কিভাবে জিনিসটাকে লিখবে দেখো, সংক্ষিপ্ত নোট আকারে যদি এটা লেখো, প্রথমে একটা ধরো শিরোনাম দেবে অপারেশন সিন্দুর, বা টাইটেলে যেভাবে যেরকম ভাবে কোশ্চেন থাকবে, কোশ্চেন তার শুধু অপারেশন সিন্দুর রচনার মতো দেবে না, যেরকম ভাবে দেবে সেরকম কোন কোন বিষয়গুলো আলোচনা করবে, যে এটা কি ধরনের একটা অভিযান ছিল, সামরিক অভিযান না উদ্ধার না ত্রাণ ইত্যাদি, সেই সম্বন্ধে তোমাকে লিখতে হবে। নেক্সট, কারা পরিচালনা করেছিল, ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, হ্যাঁ, যেটা প্রযোজ্য, সমস্ত কিছু লিখতে হবে। উদ্দেশ্য কি ছিল, এই অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল, উদ্ধার করা না সাহায্য করা নাকি প্রতিহত করা, সেই বিষয়টা তোমাকে ডেসক্রাইব করতে হবে। নেক্সট, তারিখ এবং প্রেক্ষাপট, কবে ঘটেছে, কি ঘটেছে, কি কি বৃত্তান্ত, মানে অভিযান সম্পর্কিত ডেটা বলে যেগুলোকে, সেই ডেটাগুলো তোমাকে উল্লেখ করতে হবে। ফলাফল লিখতে হবে, যে এর মাধ্যমে কি হয়েছে, কি পাওয়া গেছে, কি কি গুরুত্ব রয়েছে, এই অপারেশনটার কি গুরুত্ব, কি সিগনিফিকেন্স রয়েছে, সেই জিনিসটা কিন্তু তোমাকে ডেসক্রাইব করে কিন্তু এটা লিখতে হবে। তো অপারেশন সিন্দুরের আমি আমাদের যে ক্লাস নোট রয়েছে আর কি অনলাইন পেইড ব্যাচে, সেটার একটা স্ক্রিনশট তোমাদের দেখাবো, দেখলে মোটামুটি একটু বুঝতে পারবে। নেক্সট দেখো, ইন্ডাস ওয়াটার ট্রিটি, এটা নিয়ে আমি অলরেডি ইউটিউবেও ক্লাস দিয়েছি। তো ইন্ডাস ওয়াটার ট্রিটি কিন্তু তোমরা জানো যে ইন্ডিয়া এটা ভঙ্গ করে দিয়েছে পাকিস্তানের সঙ্গে, ঠিক আছে? তো এটা সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে খুব ডিটেলসে জানতে হবে। দেখো এটাতে কি, এই চুক্তিটা কি, কোন কোন দেশ জড়িত, কিভাবে হয়েছিল, কি বিষয়ে হয়েছিল এই চুক্তিটা, সেটার ডিটেলস দিতে হবে। চুক্তির সাল এবং প্রেক্ষাপট, কবে হয়েছিল, কখন স্বাক্ষরিত হয়েছিল, অলরেডি এটার ইউটিউব ভিডিও আমার দেওয়া রয়েছে, মিসলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট, সেখানে গেলে তোমরা প্রচুর এরকম ডেসক্রিপটিভ জিএস এর টপিক পেয়ে যাবে। মূল বিষয়বস্তু বা শর্তাবলী কি ছিল, চুক্তিতে কি নির্ধারণ করা হয়েছিল, কোন নদী কার দখলে থাকবে সেইগুলো দিতে হবে, কোনটা 3টে নদী, কোন 3টে নদী কার দখলে, কোন 2টো নদী কার দখলে, এরকম ভাবে আর কি। গুরুত্ব কি ছিল, এটার গুরুত্ব কি ছিল, ভারত পাকিস্তানের সম্পর্ক কি ছিল, এটা ভঙ্গ হওয়ায় পাকিস্তানের ওপর কি ইম্প্যাক্ট পড়ে, মানে নোটে যেটা দেওয়া রয়েছে আর কি, যে ইন্ডাস ওয়াটার ট্রিটি রদ হওয়ার ফলে কি হবে, যখন ওয়াটার ব্লক করে দেবে তখন পাকিস্তানের ওপরে কি এফেক্ট পড়বে, পাকিস্তানের ইকোনমিতে কি এফেক্ট পড়বে, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আসবে। প্রশ্ন কিন্তু এমন দেবে না যে ইন্ডাস ওয়াটার ট্রিটি সম্বন্ধে লেখো, ঠিক আছে? এটার এফেক্ট মানে কোশ্চেনটা যেরকম দেয় আর কি, আমি একটা ডেমো কোশ্চেন দিয়েও দেখাবো তোমাদের। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সিমলা এগ্রিমেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, একদম কারেন্ট ইস্যু। দেন দেখো, কাস্ট সেন্সাস, ঠিক আছে, এটা একদম মানে বলতে পারো এটা 100% ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে? কাস্ট সেন্সাস, কাস্ট সেন্সাসটা কিভাবে লিখবে দেখো, কাস্ট সেন্সাস লিখতে গেলে জাতিভিত্তিক, এটা হলো জনগণনা, তাই তো? তো প্রথমে সংজ্ঞা দিতে হবে যে জাতিভিত্তিক জনগণনা বলতে কি বোঝায়। সরকার কর্তৃক নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যার মধ্যে জাতি অনুযায়ী একটা তথ্য সংগ্রহ, এটার সম্বন্ধে আরেকটু ব্যাখ্যা করতে হবে। ইতিহাস কি, ভারতে এটা কবে কবে হয়েছে, কবে শেষ হয়েছিল, কেন হলো, হিস্ট্রিটা কি রয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। উদ্দেশ্য কি, কেন এটা করা হচ্ছে, ঠিক আছে? জাতিভিত্তিক তথ্য কেন প্রয়োজন, সামাজিক ন্যায়, সংরক্ষণ নীতি, উন্নয়ন পরিকল্পনার জন্য এটা করা প্রয়োজন। নেক্সট, সমসাময়িক প্রেক্ষাপট এবং বিতর্ক। এবার কি, এটা নিয়ে কিছু একটা যখন নতুন হয় সেটা নিয়ে বিতর্ক, তর্ক বিতর্ক সবই হয়। তো কি কি তর্ক বিতর্ক রয়েছে, হ্যাঁ, সেই জায়গাটা, সামাজিক কি কি প্রবলেম হতে পারে, কি না হতে পারে, সেই জায়গাটা মানে নেগেটিভ পজিটিভ দিকগুলো একটু আলোচনা করতে হবে। দেন দেখো, একদম লাস্টে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে যে এর মাধ্যমে কি কি সুবিধা হতে পারে, নীতি নির্ধারণে কিভাবে সহায়তা করবে, এইরকম ভাবে কিন্তু এটা সাজানো হবে। অলরেডি এটা আমাদের যে পেইড ব্যাচ সেখানে কিন্তু দেওয়া হয়ে গেছে কাস্ট সেন্সাস। নেক্সট দেখো, পরের টপিক, বিকশিত ভারত 2047, খুব ইম্পর্টেন্ট। আমি এটার উপরে প্রতিবেদন দিয়েছি তোমাদের, এটা কিন্তু ডেসক্রিপটিভ জিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটারও কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। দেন দেখো, ইউএস ট্যারিফ,
ঠিক আছে, অনেকে তোমরা আমাকে বলেছো ইউএস ট্যারিফ, তো ইউএস ট্যারিফ বলে তো পরীক্ষায় প্রশ্ন আসবে না, তো পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে দেখো, বলছে রিসেন্ট ট্যারিফ প্ল্যান ইন্ট্রোডিউসড বাই দি ইউনাইটেড স্টেটস রিফ্লেক্ট আ শিফট টুয়ার্ডস প্রোটেকশনিজম। Critically examine the impact of these tariff measures on India's economy, especially in sectors like steel, aluminium, and technology. What strategic measures can India adopt to safeguard its trade interest while maintaining bilateral relations? ঠিক আছে, তো তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন এরকম ধরনের আসে, একটু বড় আসবে, হয়তো ওপরে সেন্টেন্সটুকু দিল না, পরেরটুকু দিল, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু দেবে, ইউএস ট্যারিফ প্ল্যান সম্বন্ধে লেখো, এরকম কিন্তু দেবে না যে ইন্ডিয়ার উপর কি ইম্প্যাক্ট, ইন্ডিয়া কি রোল প্লে করছে, ইন্ডিয়া কিভাবে এটাকে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা কিভাবে মেনটেন করছে, এইভাবে কিন্তু তোমাদের অ্যান্সার গুলোকে সাজাতে হবে। মানে আমি আমার ক্লাস নোটে যেই অ্যান্সারটা প্রোভাইড করেছি আর কি, এটা তৈরি হয়ে এসছে প্রায়, আমি দিয়ে দেবো, তো সেটা কিন্তু এই কোশ্চেনটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, ইউএস ট্যারিফের পরে দেখো কি রয়েছে। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস জিএস ব্যাচ, এখানে কিন্তু আমাদের কিন্তু অনলাইন ব্যাচ চলছে, নভেম্বর 2024 থেকে স্টার্ট হয়েছে, এবং আমরা বলেছি যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন আমরা নোটস প্রোভাইড করব, ঠিক আছে। এমন না যে 3 মাসের কোর্স 4 মাসের কোর্স তোমাদের তারপরে আবার নতুন ভাবে ব্যাচে জয়েন হতে হবে, এরকম কিন্তু না। ওয়ান টাইম পেমেন্ট কোর্স নেবে, একদম শুরুতে আমাদের যা ফিস ছিল এখনো সেম ফিস রয়েছে। তো যতদিন না এক্সাম হচ্ছে আমরা বলেছি এক্সাম নেব, এক্সাম যদি আরো পরে হতো আমরা আরো পরেও মানে পর পর্যন্ত আমরা নোট প্রোভাইড করতাম। তো এখনই যদি তোমরা জয়েন হও, কি কি পাবে দেখো, 64টা কারেন্ট টপিক একদম প্রিপেয়ার্ড রয়েছে, সঙ্গে সঙ্গে এটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর মেইন্স পর্যন্ত আপডেটেড, মানে এরপর ধরো ইউএস ট্যারিফটা আমি দেবো, বিকশিত ভারতটা দেবো, এগুলো এখনো দেওয়া হয়নি, এগুলো দেবো, এগুলো কিন্তু অলরেডি আপডেটেড তোমরা পেতে থাকবে। সাথে আর কি কি পাবে, অ্যাব্রিভিয়েশন, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, স্টেট গভর্নমেন্ট স্কিম, এগুলো পাবে। তো ক্লাস জয়েন করতে গেলে 7384504759 এই নাম্বারটা যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো অপারেশন সিঁদুরের আমি একটা স্ক্রিনশট দিয়েছি, ঠিক এরকম প্যাটার্নে কিন্তু তোমরা নোটস গুলোকে পাবে, ঠিক আছে। এখানে একটা স্ক্রিনশট দিতে তোমরা চাইলে স্যাম্পল নোটস নিয়েও দেখতে পারো। এই নাম্বারটায় যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, কল করো, করে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলসটা পেতে সুবিধা হবে, হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। তারপরে কোনো কোয়ারি থাকলে মেসেজ করো, ভয়েস করো বা কল করো, যেটা তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। চলো নেক্সট টপিক, 10th গভর্নিং কাউন্সিল নীতি আয়োগ। 10th গভর্নিং কাউন্সিল নীতি আয়োগ, অলরেডি এটা প্রোভাইড করা হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, ঠিক আছে, কারণ এটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করা হয়েছে। নেক্সট, ইসরায়েল ইরান কনফ্লিক্ট, এটাও কিন্তু ক্লাস নোট প্রোভাইড করা হয়ে গেছে। ইসরায়েল ইরান কনফ্লিক্ট, এটার ইম্প্যাক্ট কি ইন্ডিয়ার উপর, ইন্ডিয়া কি রোল প্লে করছে, এইভাবে কিন্তু রয়েছে, শুধু কনফ্লিক্ট বলে রচনার মতো কিন্তু নেই, ঠিক আছে। চলো নেক্সট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, এটা তো মানে ইম্পর্টেন্ট, মানে ধরেই রাখো এটার থেকে হয় কোনো প্রতিবেদন বা মানে আসার একদম প্রচুর চান্স রয়েছে আর কি। আমি বলবো না আসবে, কারণ কোশ্চেন তো আমি বানাবো না, কিন্তু আসার কিন্তু খুব চান্স রয়েছে এআই রিলেটেড যে কোনো একটা কোশ্চেন। নেক্সট দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা কিভাবে লিখবে দেখো। আচ্ছা, বলেছে ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জননীতি, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। প্রথমে এটা সংজ্ঞা দিতে হবে যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি। হ্যাঁ, জননীতি, অলরেডি কৃত্রিম বুদ্ধিমত্তার নোটস প্রোভাইড করা হয়ে গেছে, অনেকদিন আগে করা হয়ে গেছে। জননীতি বলতে কি বোঝায়, ভারতে এর প্রাসঙ্গিকতা বা প্রেক্ষাপট কি রয়েছে, ভারতে এআই কিভাবে সরকারি নীতির অংশ হচ্ছে, কোন কোন খাতে এটার প্রয়োগ হচ্ছে। আচ্ছা, সরকারি উদ্যোগ নীতি, নীতি আয়োগের ভূমিকা, ঠিক আছে, ভারত সরকার এআই সম্পর্কিত যে রোডম্যাপ বা নীতিগুলো নিয়েছে সেগুলো সম্বন্ধে তোমাকে ডেসক্রাইব করতে হবে। কি কি গুরুত্ব রয়েছে এটার, কি চ্যালেঞ্জ রয়েছে, কি কি প্রতিকূলতা রয়েছে, ভবিষ্যৎ সম্ভাবনা কি রয়েছে, হ্যাঁ, এআই কিভাবে উন্নয়নকে ত্বরান্বিত করবে, হ্যাঁ, নীতিগত চ্যালেঞ্জ, নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, এই সমস্তগুলো রয়েছে। দেখো, তোমরা যদি মনে করো যে এরকম ভাবে নোট নিজেরা গুছিয়ে তৈরি করবে তো তৈরি করতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ডেসক্রিপটিভ জিএস এর এক একটা নোট ইন ডিটেলসে ইনফরমেটিভ ভাবে তৈরি করতে কিন্তু সময় লাগে, ঠিক আছে। মানে কি বলবো, মানে 2-3 দিন টাইম লেগে যায়, কারণ এই আর্টিকেল ওই আর্টিকেল, এই নিউজ পেপার ওই নিউজ পেপার ঘেটে জিনিসগুলোকে তৈরি করতে, আর যেগুলো বিশেষ করে কোনো বই অ্যাভেলেবেল তো নেই। এই যে ধরো অপারেশন সিন্দুর, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিমলা এগ্রিমেন্ট, একদম নিউ কারেন্ট টপিক, এগুলো তো কোনো বই অ্যাভেলেবেল নেই। তো পেপার, নিউজ পেপার এগুলোর থেকে নিয়ে নোটটা তৈরি করতে কিন্তু সময় লাগে। তো তোমরা যদি মনে করো যে এখন হাতে ওই সময়টা আছে দেন ওকে, আর যদি মনে করো যে না
ম্যাম একদম গুছিয়ে তৈরি করে দেবে, ম্যাম রান্না করে দেবে, তোমরা শুধু রান্নাটা খাবে ব্যাস। তাহলে তোমরা কিন্তু নোটসগুলো নিতে পারো, খুবই হেল্পফুল হবে। শুধু নেওয়ার পরে এটাই বলবে ম্যাম আগে কেন জয়েন হয়নি, তাহলে এতদিনে প্রিপেয়ার্ড থাকতাম। কারণ যারা একদম প্রথম থেকে ক্লাস করছে তারা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড রয়েছে। এতগুলো টপিক, ভাবো 64টা টপিক আমি দিয়েছি, 64টা টপিক কিন্তু তাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে, তো চলো, যারা যারা নোটস নিতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। নেক্সট দেখো এআই অ্যাকশন সামিট প্যারিস, ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট অপারেশন ব্রাহ্মা, ঠিক আছে, মায়ানমারের আর্থকোয়েকের জন্য যেটা হয়েছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেন দেখো ব্রিক্স সামিট 2025, এটা কদিন আগেই হয়ে গেছে অলরেডি। ব্রিক্স এর আগের যেটা হয়েছে সেটাও আমরা নোটস প্রোভাইড করেছি, মানে তোমরা ধরো তুমি যে জয়েন করো এর আগের ব্রিক্স এর নোটটাও পেয়ে যাবে, আর এই নোটটা আপডেটেড হিসেবে আমরা প্রোভাইড করব। ঠিক আছে, চলো নেক্সট ডার্ক ট্যুরিজম। ডার্ক ট্যুরিজম এই নোটসটাও কিন্তু অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না। কারণ প্রথম সব থেকে ফ্যাক্ট হলে এখন খোঁজার সময় নেই, এখন তৈরি জিনিস পাও, একদম জিনিসটাকে তৈরি করো, লেখো, পড়ো, পরীক্ষা দিতে চলে যাও। নেক্সট দেখো 5G নেটওয়ার্ক, ঠিক আছে, এটাও কিন্তু অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে। গ্রিন হাইড্রোজেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটাও কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে হলো ক্লাসের ডিটেলসটা রয়েছে, যারা দেখোনি দেখে নাও কি কি পাবে না পাবে, আমি একটু আগেও সমস্তটাই বলে দিয়েছি। আর এখানে হলো একটা স্যাম্পল নোটের আমি স্ক্রিনশট দিয়েছি, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করেও স্যাম্পল নোট নিতে পারো, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, 64টা টপিক এখনই পাবে এবং আরো আপডেটেড পেতে থাকবে, এমন না 64টাই কমপ্লিট। ঠিক আছে, চলো নেক্সট দেখো ডিজিটাল অ্যারেস্ট। খুব ইম্পর্টেন্ট টপিক ডিজিটাল অ্যারেস্ট, মানে খুব চর্চার একটা বিষয় রয়েছে এখন, তো এটা সম্বন্ধে সচেতন হওয়া প্রত্যেকটা নাগরিকের যেমন প্রয়োজন, কোশ্চেন আসার চান্সও কিন্তু প্রচুর রয়েছে এই জায়গা থেকে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। এই যে 15টা টপিক বললাম, এর আগেও আমি অনেক টপিক বলেছি, এই টপিকগুলো তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, আর ক্লাস রিলেটেড ডিটেলস যদি জানতে হয় তো স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করে নাও। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।